প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে বায়োলজি প্রথম পত্র আলোচনা করব। তো বায়োলজি যে প্রথম পত্র যে আলোচনা করব সেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন গুরুত্বপূর্ণ? যে বর্তমানে যে তোমাদের বোর্ড পরীক্ষার যে শর্ট সিলেবাস করা হয়েছিল, সেই শর্ট সিলেবাসের মধ্যে এই অধ্যায়টা তোমাদের সেই পাঠ্যসূচির মধ্যে রয়েছে। তো এই অধ্যায়টা তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে অধ্যায় 9 এবং অধ্যায় 9 একটি বড় অধ্যায়, অন্যান্য অধ্যায়ের থেকে তুলনামূলকভাবে প্রায় ডবলের থেকে বেশি। সেই অধ্যায়টার নাম হচ্ছে, আমরা জানি, তোমরা জানো যে উদ্ভিদ শারীরতত্ত্ব, প্লান্ট ফিজিওলজি মাই স্টুডেন্ট। তো এখানে আমাদের আজকে এই প্লান্ট ফিজিওলজি যে অধ্যায় সম্পর্কে তোমাদের সামনে বেশ কয়েকদিন আলোচনা করেছিলাম। হয়তো আরও দু একটি ক্লাস আমরা করব এবং সেই জায়গায় খুব শর্ট টাইমের মধ্যে আমরা এই অধ্যায় সম্পর্কে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, তো ইনশাল্লাহ। তো মাই স্টুডেন্ট, তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা যারা আমাদের বায়োলজি, বিশেষ করে আমার বায়োলজি অনলাইন ক্লাস দেখতেছো এবং এই অনলাইন ক্লাসের প্রতি নিয়মিত করতেছো, তাদেরকে ধন্যবাদ। আর পাশাপাশি আমি তোমাদের একটু আন্ডারস্ট্যান্ড রিকোয়েস্ট করবো যে তোমাদের বায়োলজি অনলাইন ক্লাস এবং কন্টিনিউ রাখার জন্য, পাশাপাশি এটাকে আরও কোঅপারেশনটাকে বৃদ্ধি করার জন্য, সেটাকে তোমার প্রতি আমি আন্ডারস্ট্যান্ড রিকোয়েস্ট টু ইউ মাই স্টুডেন্ট। তো স্টুডেন্ট, থ্যাংক ইউ অ্যান্ড ফর ইউর গুড কোঅপারেশন। তো মাই স্টুডেন্ট, আজকে যে অধ্যায় আলোচনা করবো, জানো অধ্যায় 9 উদ্ভিদ শারীরতত্ত্ব। তো আজকে যে আমাদের যে আলোচনা বিষয় সেগুলো আলোচনা বিষয় বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে প্রচ্ছেদন সম্পর্কে আলোচনা করব, একটি হচ্ছে পত্ররন্ধ্র সম্পর্কে এবং পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করব। আর পাশাপাশি কিন্তু ফটোফসফোরেশন প্রক্রিয়া আলোচনা করব। এই ফটোফসফোরেশন প্রক্রিয়াটা ডিটেল কিন্তু তোমাদের সামনে প্রেজেন্টেশন করব কিন্তু। তো মাই স্টুডেন্ট, দেখো, প্রচ্ছেদন যেটাকে বলে, ট্রান্সপিরেশন যেটাকে বলবো, যে উদ্ভিদের যেমন শোষণ রয়েছে, উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়, উদ্ভিদের মধ্যে প্রচ্ছেদনের একটা প্রক্রিয়া সংঘটিত হয়। তো প্রচ্ছেদনটা কি? অর্থাৎ উদ্ভিদ যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, ফিজিওলজিক্যাল প্রসেসের মাধ্যমে, অর্থাৎ তার বায়বীয় অঙ্গ বলতে গেলে পাতাকেই সাধারণত বোঝাচ্ছে। তো এই বায়বীয় অঙ্গ থেকে কি হচ্ছে, পানি বা বাষ্প আকারে যেটা কি নির্গমন করে, সেই প্রক্রিয়াটাকে আমরা প্রচ্ছেদন বলি। তো মাই স্টুডেন্ট, এই প্রচ্ছেদন সম্পর্কে তোমরা মাধ্যমিক শ্রেণীতে পড়ে আসছো। তো আমরা জানি যে প্রচ্ছেদনটাকে 3টি ভাগে বিভক্ত করা হচ্ছে। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, একটা হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছেদন, একটা কিউটিকুলার প্রচ্ছেদন। তো পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনটা হচ্ছে উদ্ভিদের, বিশেষ করে পাতা হতে কি হচ্ছে, পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন প্রক্রিয়াটা কী হচ্ছে, সংঘটিত হচ্ছে। তো মাই স্টুডেন্ট, তো এই প্রক্রিয়াটা পাতার মধ্যে হয়ে থাকে, কচি কাণ্ডের মধ্যে হতে পারে। তো এই পাতাতে বিশেষ করে বিভিন্ন পত্ররন্ধ্র থাকে, স্টোমা থাকবে, স্টোমাটা থাকে, সেই পত্ররন্ধ্রের মাধ্যমে এই প্রক্রিয়াটা, এই প্রচ্ছেদন প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। তো এইরকম এই প্রচ্ছেদন প্রক্রিয়াটা সাধারণত 90 থেকে 95% কি, এই প্রক্রিয়াটা কিন্তু এই পত্ররন্ধ্রের মধ্যে হয়ে থাকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্টোমাটাল ট্রান্সপিরেশন বলা হয়। নাম্বার 2 হচ্ছে লেন্টিকুলার ট্রান্সপিরেশন, অর্থাৎ উদ্ভিদের যে কাণ্ডের মধ্যে কিছু বিশেষ কোষ থাকে, যেমন লেন্টিসেল থাকে। এই লেন্টিসেলের মাধ্যমে কিছু কী হচ্ছে, প্রচ্ছেদন প্রক্রিয়া হয়ে থাকে, অর্থাৎ জলীয় বাষ্প নির্গমন হয়ে থাকে, ঠিক আছে, বা গ্যাসীয় পদার্থ কিছু কি আদান প্রদান হয়ে থাকে সে লেন্টিসেলের মাধ্যমে, সেটাকে অর্থাৎ লেন্টিকুলার কি ট্রান্সপিরেশন বলা হয়ে থাকে। এটা পার্সেন্টেজ খুবই কম। আর কিউটিকল হচ্ছে উদ্ভিদের পাতার যে ত্বকের যে কিউটিকল থাকে, সেই কিউটিকলের মাধ্যমে যে প্রচ্ছেদন প্রক্রিয়া হয়, সেটা হচ্ছে কিউটিকুলার প্রচ্ছেদন, বা যেটাকে আমরা ইংরেজিতে বলবো কিউটিকুলার ট্রান্সপিরেশন। তো মাই স্টুডেন্ট, আজকে আমি 3টি যে প্রচ্ছেদন প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, সেই প্রচ্ছেদন প্রক্রিয়া সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। তো আরেকটি কথা হচ্ছে, দেখো, এই প্রচ্ছেদন প্রক্রিয়ার কিছু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। এটা আবহাওয়ার উপর, তাপমাত্রার উপর, বিশেষ করে আর্দ্রতার উপর, বিভিন্ন কিছুর উপর এটা অর্থনৈতিক গুরুত্ব ইম্পর্টেন্ট মানে নির্ভর করে, কিছু তাৎপর্য করে থাকে। তাছাড়া কিছু হচ্ছে বিশেষ করে মূল ও পাতা ও বিটবের গঠন,
বা পরিশোধন প্রক্রিয়ার জলীয় বাষ্প নির্গমন, এগুলো বিভিন্ন কিছু হচ্ছে কি, তারপর হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, বিভিন্ন কিছু কি পরিশোধন প্রক্রিয়ার কি প্রভাব হিসেবে কাজ করে থাকে। তো এগুলো পরিশোধন প্রক্রিয়ার প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করতেছি। তো এখন যে আলোচনার বিষয় যেটা হচ্ছে, এটাও একটা গুরুত্বপূর্ণ একটা তোমাদের যে প্রশ্ন থাকে, পত্ররন্ধ্রটাকে। উদ্ভিদের কিন্তু পাতা থেকে অসংখ্য কী থাকে, পত্ররন্ধ্র থাকে। এই পত্ররন্ধ্রটা সাধারণত আমরা দেখেছি যে এই পত্ররন্ধ্রর মধ্যে যে থাকে, এই পত্ররন্ধ্রের মধ্যে 3টি উপাদান দিয়ে গঠিত। একটা নিউক্লিয়াস থাকতে পারে, কিছু সংখ্যক ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, আর একটা রক্ষী কোষ থাকতে পারে। তোমরা জানো যে এই রক্ষী কোষটা কী হচ্ছে, প্রত্যেকটি পাতার পত্ররন্ধ্রকে ছিদ্রটাকে কি ওপেন করে এবং কী থাকে, বন্ধ থাকে। তোমরা সাধারণত জেনেই থাকো যে বিশেষ করে উদ্ভিদের দিনের বেলা কি পত্ররন্ধ্র খোলা থাকে বা উন্মুক্ত অবস্থায় থাকে, রাতের বেলা পত্ররন্ধ্র কি থাকে, বন্ধ অবস্থা থাকে। তো এই দিনের বেলা খোলা এবং রাতের বেলা বন্ধ। তো এই পত্ররন্ধ্র খোলা আবার টাইম আছে, তোমাদের সামনে ইনফরমেশন দিচ্ছি। পত্ররন্ধ্র খোলার টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে 11টা। এই 1 ঘন্টা টাইমটা কি হচ্ছে, পত্ররন্ধ্র কি ওপেন হয়ে থাকে। আর একটা টাইম হচ্ছে দুপুর 2টা থেকে 3টা। এই টাইমটাও কিন্তু পত্ররন্ধ্র কী হচ্ছে, পূর্ণ খোলা থাকে। কিছু কিছু সময় কী থাকে, অর্ধপূর্ণ থাকে, আংশিক থাকে। সেগুলো হচ্ছে অন্যগুলো টাইমে দিনের বেলা থাকতে পারে। আর রাতের বেলা সাধারণত পত্ররন্ধ্র কী থাকে, বন্ধ হয়ে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে যে বলবো যে পত্ররন্ধ্র মূলত কিসের জন্য হয়ে থাকে, এই যে খোলা এবং বন্ধ হওয়ার কৌশল, যেটাকে বলা হচ্ছে মেকানিজম অফ স্টোমা, অর্থাৎ ওপেনিং অ্যান্ড ক্লোজিং। কীভাবে ওপেন হতে পারে, কীভাবে ক্লোজ হতে পারে, কীভাবে উন্মুক্ত হতে পারে, কীভাবে বন্ধ হতে পারে, একটা কৌশল আছে। তো এই কৌশলটা সাধারণত আমরা এই অভিস্রবণ প্রক্রিয়া আমরা মনে করে থাকি। তো আমরা জানি যে অভিস্রবণ প্রক্রিয়া একটা উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ একটা অর্থাৎ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। এই অভিস্রবণ প্রক্রিয়া সাধারণত 2টি ভাগে বিভক্ত হতে পারে, একটা হচ্ছে বহি অভিস্রবণ, একটা হচ্ছে অন্তর অভিস্রবণ। তো এখন বহি অভিস্রবণ প্রক্রিয়াতে সাধারণত কী হতে পারে, অর্থাৎ রক্ষী কোষের যে পাশের কোষে কী হচ্ছে, পানি নির্গমন হতে পারে। পানির যদি নির্গমন ঘটে তখন কি হচ্ছে, সেই পত্ররন্ধ্র কী হচ্ছে, চুপসে যায়, শিথিল হয়ে যায়, তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। আর যদি পানির কী থাকে, প্রবেশ হয়, গমন ঘটে, তখন কি পাশের কোষ থেকে রক্ষী কোষে কি পানি যখন প্রবেশ করলো, তখন অটোমেটিকভাবে পত্ররন্ধ্রটা কী হচ্ছে, অর্থাৎ টার্গার পেশিটা বেড়ে যায়, টিপি বেড়ে গেলে কি ধনুকের মতন দেখায়, তখন কি পত্ররন্ধ্র ওপেনিং হয়ে গেল। এই যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশলটা মূলত অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। একটা হচ্ছে বহি অভিস্রবণ প্রক্রিয়ায় পত্ররন্ধ্র বন্ধ হয়ে থাকে, এবং অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় সাধারণত পত্ররন্ধ্র উন্মুক্ত বা খোলা হয়ে থাকে, খোলা হয়ে যায়। এখন এই যে এই প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতামত দিয়েছে। আমি বিজ্ঞানী লয়েডের কথা বলবো, যে বিজ্ঞানী লয়েড উনি বলেছেন যে না, পত্ররন্ধ্র খোলা আবার বহি অন্ত অভিস্রবণ তারা সমর্থন করতেছে, কিন্তু তারা চিনি ও শ্বেত সারের পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শ্বেত সার যদি অদ্রবণীয় থাকে তখন কী হচ্ছে, বহি অভিস্রবণ প্রক্রিয়া সংঘটিত হয়, আর বহি অভিস্রবণ প্রক্রিয়া সংঘটিত হলে কী হবে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে থাকে। ঠিক উল্টো দিকে যদি শ্বেত সার দ্রবণীয় হয়ে থাকে তখন অন্ত অভিস্রবণ প্রক্রিয়া সংঘটিত হয়, আর অন্ত অভিস্রবণ প্রক্রিয়া যদি সংঘটিত হয়ে থাকে তখন কী হচ্ছে, পত্ররন্ধ্র ধনুকের মতো বেগে উন্মুক্ত হয়ে যায়। এটা একটা প্রক্রিয়া। নাম্বার হচ্ছে বিজ্ঞানী সাইরির কথা বলবো। তিনি বলছেন যে ইনি বলতেছেন যে এটা পিএইচের কথা উনি বলতেছে, অর্থাৎ সাধারণত দিনের বেলা যদি পিএইচ বেড়ে থাকে, পিএইচ 7 হতে পারে, এবং পিএইচ 7-এর কারণে কী হচ্ছে, অর্থাৎ কী হচ্ছে, অর্থাৎ পত্ররন্ধ্র খুলে যেতে পারে। আর রাতের বেলা পিএইচ 5 হয়ে থাকে, এবং পিএইচ 5-এর কারণে কী পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এটাও তো না প্রক্রিয়া। এই দুই বিজ্ঞানী প্রক্রিয়ার মাঝেও আর একটা প্রক্রিয়া, যেটাকে বলে আধুনিক প্রক্রিয়া বা আয়ন প্রভাব মতবাদ যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা পটাশিয়াম এবং ক্লোরাইড। তো দিনের বেলা কি থাকে, পটাশিয়াম এবং ক্লোরাইড আয়ন কি থাকে, দিনের বেলা শোষণ হয়।
এই শোষণের কারণে কি হচ্ছে, পত্ররন্ধ্র কী হতে ওপেন হয় বা খুলে যায়, আর রাতের বেলা ঠিক তার ব্যতিক্রম হয়, পটাশিয়াম ক্লোরাইড শোষণ হয় না, এবং এই শোষণ না হওয়ার কারণে বা কম শোষিত হওয়ার কারণে পত্ররন্ধ্র কী হচ্ছে, বন্ধ হয়ে যায়। তো এইটা হচ্ছে আধুনিক মতবাদ। আমরা তোমাদের সামনে পত্ররন্ধ্র আধুনিক মতবাদ সম্পর্কেও আলোচনা আমরা করে ফেলেছি। তো এখন যে আমাদের আরেকটি আজকে আলোচনা গুরুত্বপূর্ণ যে প্রধান যে তিনটি যে বিষয় নিয়ে আলোচনা করব, তো তিনটি বিষয় নিয়ে আলোচনা আমরা অলরেডি করেছি। পরিশোধন, দুটি বিষয় নিয়ে আলোচনা, পরিশোধন সম্পর্কে আলোচনা করেছি, পত্ররন্ধ্রের গঠন এবং ওপেন এবং বন্ধ হওয়ার যে কৌশল সম্পর্কেও আলোচনা করলাম। এখন যেটা আলোচনা করবে এটা একটি মানে বিস্তারিত আলোচনা, যেটাকে বলা হচ্ছে ফটোফসফোরিলেশনস। তো হোয়াট ইজ দ্য ফটোফসফোরিলেশন? তো ফটোফসফোরিলেশন প্রক্রিয়ার আগে ফসফোরিলেশন প্রক্রিয়া কথাটা আমরা জানতে হবে। অর্থাৎ কোনো যৌগের সাথে ফসফেট যৌগ সংযুক্ত হওয়ার প্রক্রিয়াটা কী হচ্ছে, কি ফসফোরিলেশন বলা হয়ে থাকে। যৌগটা কি এডিপির সাথে, এডিপি অ্যাডিনিন ডাইফসফেটের সাথে কী হচ্ছে, অর্থাৎ আমরা জানি শক্তির যে স্তর এটা তিনভাবে মজুদ হতে পারে। এএমপি অ্যাডিনোসিন মনোফসফেট, সেকেন্ড ধাপ হচ্ছে এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, আর এটিপি অ্যাডিনোসিন ডাইফসফেট। শক্তি যে সাধারণত এটিপি হিসেবে মজুদ হয়ে থাকে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করতে যাচ্ছি যে কোনো যৌগের সাথে ফসফেট সংযুক্ত হওয়াটাকেই আমরা কী বলবো, ফসফোরিলেশন প্রক্রিয়া। এডিপির সাথে অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে পিআই মানে ইনঅর্গ্যানিক ফসফেট যদি সংযুক্তিকরণ করা হয় থাকে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন বলা হয়ে থাকে। যদি এই প্রক্রিয়ায় দিনের আলোতে বা সূর্যের আলোতে যদি সংঘটিত হয়ে থাকে, তখন এই ফসফোরিলেশনের কথার সামনে ফটো কথাটা আসবে। ফটো মানে আলো, ফটো মানে শালক বলা হয়ে থাকে। তাকে সেই প্রক্রিয়াটাকে আমরা কী বলবো, ফটোফসফোরিলেশন প্রক্রিয়া বলবো। তো এই ফটোফসফোরিলেশন প্রক্রিয়া জানার আগে বিজ্ঞানী ডেভিড আর্নল্ডের কথা আমরা বলবো। যে বিজ্ঞানী ডেভিড আর্নল্ড 1954 সালে এই ফটোফসফোরিলেশন প্রক্রিয়াটাকে দুটি পর্যায়ে বিভক্ত করেছে। একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরিলেশন আর আরেকটি হচ্ছে চক্রীয় ফটোফসফোরিলেশন। তা আজকে কিন্তু আমরা একটা বিস্তারিত লেখচিত্রের মাধ্যমে অচক্রীয় ফটোফসফোরিলেশন সম্পর্কে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করবে, পাশাপাশি চক্রীয় সম্পর্কে তোমাদের একটা ধারণা দিব, এবং পাশাপাশি অচক্রীয় এবং চক্রীয় মধ্যে যে পার্থক্য রয়েছে সেই সম্পর্কে তোমরা একটা নতুনভাবে অনেক ইনফরমেশন পেয়ে থাকবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই জন্য আমরা আরও কিছু কথা আমরা জেনে রাখা উচিত। যেমন আলো, হোয়াট ইজ দ্য লাইট? আলো হচ্ছে এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার তরঙ্গ দৈর্ঘ্য 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার, যা কোনো বস্তুকে দৃশ্যমান করতে সহায়তা করে। সেইটাকেই আমরা কী বল, আলো বলে থাকি। তো আমরা আলোতে কী হচ্ছে, যে রং আছে মুখ্য রং, সেটা 7টি। এই 7টি রঙকে আমরা কী বলে, বেনি, আশকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, কমলা, হলুদ, লাল। এর মধ্যে এই বেনি আশকলা সম্পর্কে আমরা ধারণা নিব। এছাড়াও আমাদের আরেকটি কথা জানা হচ্ছে ইটিএসটাকে। ইটিএসের মিনিং হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা হচ্ছে, দেখো যে মানুষ যদি কোনো কিছু ব্যবহার করতে হয়, তার বাহনের জন্য রিক্সা থাকতে পারে, সাইকেল আছে, মোটর সাইকেল আছে, ভ্যান গাড়ি আছে, অটো রিক্সা আছে, সিএনজি আছে, হ্যাঁ, প্রাইভেট কার আছে, মাইক্রো রয়েছে, বাস রয়েছে, বড় গাড়ি রয়েছে, ট্রাক রয়েছে, এবং আদার্স কি ট্রেন, বাস এবং রোজার বিভিন্ন কি বাহন থাকে। তো মাই স্টুডেন্ট, তোমরা মনে রাখো যে ইলেকট্রন যদি এক জায়গা থেকে একটা স্থানান্তর হয়ে থাকে, এটা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়, একটা কি হচ্ছে স্থানান্তর হয়ে থাকে। যেমন আমি তোমাদের সামনে একটা প্রেজেন্টেশন করবো, যে দেখো যে ইলেকট্রনগুলো যে এই মনে করো এখান থেকে এই বাহকগুলোকে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলবো। এই বাহকগুলোকে নাম কি? একটা নাম হচ্ছে পিএস, পিওফাইটিন, একটা নাম হচ্ছে পিকিউ, প্লাস্টোকুইনোলন, একটা নাম হচ্ছে সাইটোক্রোম এফ, একটা নাম হচ্ছে প্লাস্টোসাইনিন, একটা হচ্ছে ফ্যারিডক্সিন। হ্যাঁ, এগুলো কি এক ধরনের অর্থাৎ বাহক। এই বাহকের মাধ্যমে একটার পর একটা ধাপে
তুমি মনে করো একটা তুমি কক্সবাজার গেলে, তুমি ঢাকা থেকে কী হচ্ছে একটা তুমি যে একটা ইলেকট্রন মনে করো, তুমি একটা হানিফ গাড়িতে তুমি ঢাকা থেকে চট্টগ্রাম গেলে, আবার চট্টগ্রাম থেকে তুমি কী কক্সবাজার গেলে আরেকটি বাসে, ঠিক আছে? হ্যাঁ, রূপালী। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো এই জিনিসগুলো যে একটা বাহকের মধ্যে যাবে, আজকে তোমাদের সামনে তোমাদের সামনে অচক্রীয় ফটোপ্রসিকিউশন প্রক্রিয়া আলোচনা করব। তো প্লিজ খেয়াল করে দেখো। এর আগে চক্রীয় অচক্রীয় মধ্যে কিছু ডিফারেন্ট রয়েছে। অচক্রীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দুটি ফটো সিস্টেম ব্যবহার করা হয়, ফটো সিস্টেম 1 অ্যান্ড ফটো সিস্টেম 2। এই ফটো সিস্টেমকে পিগমেন্ট সিস্টেমও বলা হয়ে থাকে। আর চক্রীয় ক্ষেত্রে সাধ্য কি, অর্থাৎ ফটো সিস্টেম 1 ব্যবহার করা হয়ে থাকে। অচক্রীয় ক্ষেত্রে যে আলোর যে অরবিট অর্থাৎ কত ন্যানোমিটার শোষণ করে থাকে, অর্থাৎ ফটো সিস্টেম 1-এর ক্ষেত্রে 700 ন্যানোমিটার শোষণ হয়ে থাকে, ফটো সিস্টেম 2-এর মধ্যে কী হচ্ছে 680 ন্যানোমিটার শোষণ হয়ে থাকে। আচ্ছা, এখন ক্লোরোফিল অণু কী করে? পাতায় যে ক্লোরোফিল অণু থাকে, এই ক্লোরোফিল অণু পাতা কি সূর্যের আলোর ফোটন কণা শোষণ হয়ে থাকে, শোষণ করে থাকে। শোষণ করলে কোনো কিছু কী হচ্ছে, একটা শোষণ করার পরে কি এটা কি বিকিরণ ঘটে তেজস্ক্রিয় হয়ে হয়, অর্থাৎ সেটা কি 673 ন্যানোমিটার শোষণ থেকে 680 ন্যানোমিটার পৌঁছায়। তখন কি হবে, সেটা কি তেজস্ক্রিত হয়ে পড়ে। এই জিনিসটা তুমি মনে রাখো যে ক্লোরোফিল অণু সূর্যের আলোর ফোটন কণা শোষণ করে। এই ফোটন কণাটা কী হচ্ছে, শোষণ করার পরে ক্লোরোফিল অণু কী হয়, তেজস্ক্রিয় হয়ে থাকে। তোমরা জানো তেজস্ক্রিয় হলে ওর মধ্যে কী হচ্ছে, কিছু কিছু উৎক্ষিপ্ত হয়ে থাকে। যেমন এখানে ক্লোরোফিল অণু উৎক্ষিপ্ত হওয়ার পরে কী হবে, ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়। দুটি ইলেকট্রন উৎক্ষিপ্ত হয় কই, বিক্রিয়ার কেন্দ্র থেকে কোথায় যায়, ফিউফাইটিন বা প্লাস্টাকুইনোন। যদিও এখানে ফিউফাইটিন ছকের মধ্যে দেখানো যায়নি, অর্থাৎ এই দুটি ইলেকট্রন ফিউফাইটিনের কাছে, ফিউফাইটিনের দুটো ইলেকট্রন কী থাকে, প্লাস্টাকুইনোন থেকে দুটো ইলেকট্রন সাইটোক্রোম F, সেখান থেকে দুটো ইলেকট্রন কি প্লাস্টোসাইনিন থেকে আবার কি, অর্থাৎ ফটো সিস্টেম 1-এ পৌঁছায়। এই যে এই জিনিসটা তোমার ধাপে বড়। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই এখন খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, তোমাদের বোর্ড পরীক্ষায় এই টপিকস আসেই, এবং একটা ইম্পর্টেন্ট তোমাদের এবং লেখচিত্র থাকতে পারে তোমাদের উদ্দীপক হিসেবে, বা আদার্স কোনো উদ্দীপকের বাক্যের মাধ্যমে তোমাদের আলোচনা করে এই ধরনের প্রশ্নে তোমাদের কাছে অবশ্যই সমাধান জন্য চাবে, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতা দক্ষতার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো মাই স্টুডেন্ট, আমি অবশ্যই তোমাদের হোয়াইট বোর্ডে যাব, তোমরা অবশ্যই হোয়াইট বোর্ডে দিয়ে খেয়াল করো এবং মনোযোগ। প্লিজ কাম হিয়ার মাই ডিয়ার, প্লিজ ফলো আপ। সাবজেক্ট আজকে বায়োলজি, যদিও অধ্যায়ের নাম আমি লিখে ফেলেছি প্ল্যান্ট ফিজিওলজি। ডেট 25/1/2021। আলোচনা বিষয় ছিল প্রশোধন, পত্ররন্ধন, খোলা ও বন্ধ হওয়ার কৌশল ও ফটোফসফোরিলেশন প্রক্রিয়া। আমি যে আজকে যে চিত্রটা তোমাদের সামনে প্রেজেন্টেশন করতেছি মাই ডিয়ার স্টুডেন্ট, এটা একটা অচক্রীয় ফটোফসফোরিলেশন। আমি কিছুক্ষণ আগে তোমাদের সামনে বললাম যে অচক্রীয় ফটোফসফোরিলেশনের দুটি ফটো সিস্টেম ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফটো সিস্টেম এটা 1, এটা হচ্ছে ফটো সিস্টেম 2। তো এখানে মজার বিষয়, ফটো সিস্টেম 2 থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হবে, ফটো সিস্টেম 1 হয়ে কোথায় যাবে, অর্থাৎ বিক্রিয়ায় সংঘটিত করবে, আর কিন্তু ওটা ফেরত আসবে না। 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন যাবে 1 হয়ে আবার কী কোথায় যাবে, সেখানে বিক্রিয়াকে কী করবে, ইলেকট্রন কী হবে, অর্থাৎ সহায়তা করার জন্য। তো মাই স্টুডেন্ট, এখানে দুটো ফটো সিস্টেম 2-এর ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, এখানে দুটো ইলেকট্রনের কথা এখানে দেখতেছো, 2 ইলেকট্রন করে লিখেছি। এখানে দেখো এখানে প্লাস, এটা ইটিএস হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম, অর্থাৎ বাহক, থাইলাকয়েড বাহক বলা হয়। এই বাহকগুলোর মধ্যে এখানে যদিও এখানে আরেকটা ছক বাহক দেখানো উচিত ছিল, যেটাকে বলে পিএইচ, ফিউফাইটিন, প্লাস্টাকুইনোন, সাইটোক্রোম F, প্লাস্টোসাইনিন, তারপর হচ্ছে ফটো সিস্টেম 1, তারপর হচ্ছে ফ্যারিডক্সিন। ঠিক আছে, ফ্যারিডক্সিনের কথা আমরা বলবো। এটা এখানে FD
ফেরিডক্সিনের কথা আমরা বলবো। মাই ডিয়ার স্টুডেন্ট, তো এখানে খেয়াল করে দেখো, এখানে দেখো যে P680, এটা কি হচ্ছে সূর্যের আলোর যে ক্লোরোফিল অণু কি 680 ন্যানোমিটার কী করে শোষণ করে থাকে। তো এখন আমি তোমাদের প্রথমে যে বলছিলাম যে ক্লোরোফিল, এখানে খেয়াল করে দেখো আমি স্টার্ট করলাম এই প্রক্রিয়াটা, তোমরা অবশ্যই মনোযোগী হও। বিক্রিয়া কেন্দ্র থেকে ক্লোরোফিল অণু কী হচ্ছে সূর্যের আলোর ফোটন কণা শোষণ করে। ফোটন কণা শোষণ করলে কি হয় 673 ন্যানোমিটার থেকে 680 ন্যানোমিটার পৌঁছায়। যখন কোনো ক্লোরোফিল অণু সূর্যের আলো ফোটন কণার শোষণ করার ফলে 680 ন্যানোমিটার পৌঁছায়, তখন বিক্রিয়া কেন্দ্র থেকে কি হয় একটা উৎক্ষিপ্ত হয়ে যায়। অর্থাৎ যখন তেজস্ক্রিয় হয়ে যায় সেখান থেকে দুটো ইলেকট্রন কি হচ্ছে উৎক্ষিপ্ত হচ্ছে। এই উৎক্ষিপ্ত হওয়ার পরে এখানে হচ্ছে ফিওফাইটিন বাহকের কাছে পৌঁছায়। এখানে আমরা কিন্তু ফিওফাইটিন বাহকের পৌঁছায় না, দেখানো হয়নি। এখানে দুটো ইলেকট্রন কোথায় পরেরটা প্লাস্টার কুণ্ডলীতে দেখানো হয়েছে। এখন তুমি মনে করো তোমার হাতে 2 টাকা ছিল পকেটে, সেই 2 টাকা তুমি কি করলে আরেকজন বন্ধুকে দিয়ে দিলে, তোমার পকেটে কি এখন কি 2 টাকা কি শর্ট হয়ে গেল না, কমতি হয়ে গেল কিনা, তুমি ঘাটতি হয়ে গেল কিনা। এখানে মজার বিষয়, এখানে যে বিক্রিয়া কেন্দ্রে যে দুটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে কি হয় ফিওফাইটিন ঘর হয়ে বাহকের থেকে প্লাস্টোকন বাহক থেকে সাইটোকেন হয়ে প্লাস্টোনাইন সাইনিন বা বিক্রিয়া কেন্দ্রে আছে, এই যে দুটা ইলেকট্রন কি ঘুরে ঘুরে এই পথ থেকে যখন ফটোসিস্টেম 1-এ পৌঁছায়, তো এখানে যে দুইটা ইলেকট্রন ঘাটতি হলো, দুইটা ইলেকট্রন ঘাটতি কীভাবে পূরণ হলো তোমরা এই কথাটা মনে রাখো। সূর্যের আলোর মাধ্যমে কী হয় পানি ভাঙন হয়। সূর্যের আলোর মাধ্যমে কী হয়, এখানে দেখো এই বিক্রিয়া কিন্তু পানির প্রয়োজন আছে, অর্থাৎ অচক্রীয় ফটোফসফেটের ক্ষেত্রে পানির প্রয়োজন রয়েছে, চক্রীয় ক্ষেত্রে নয়। তো অচক্রীয় ফটোফসফেটের ক্ষেত্রে যেখানে পানির প্রয়োজন রয়েছে সেখান থেকে সূর্যের আলোর যদি ভাঙন হচ্ছে, এখানে 3টি জিনিস পাওয়া যাবে। পানি ভাঙনের ফলে কী কী পাওয়া যায়, 2টি হাইড্রোজেন, 2টি ইলেকট্রন, হাফ অণু অক্সিজেন বায়ুতে। এখন এই যে 2টি যে হাইড্রোজেন পাওয়া গেলে, এই 2টি হাইড্রোজেনটা কোথায় যাচ্ছে, এই পাশ থেকে এই রোড হয়ে যাচ্ছে। মনে করো এটা হচ্ছে একটা শহরের ভিতর থেকে রোড, আর এটা হচ্ছে শহরে বাইপাস রোড, বুঝতে পারছো। মনে করো এই 2টি হাইড্রোজেন আয়ন কী হচ্ছে বাইপাস হয়ে এ পাশ দিয়ে আবার মিলিত হওয়ার জন্য এ পাশে যাচ্ছে। 2টি ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হলো তৈরি হওয়া, অর্থাৎ এই 2টি ইলেকট্রন কি, এই যে এখানে 2টা ইলেকট্রন যে ঘাটতি হলো, সেই ইলেকট্রন ঘাটতি 2টি ইলেকট্রনটা কী হলে সেই ঘাটতি হচ্ছে পূরণ হয়ে গেল। আর আরেকটা হচ্ছে হাফ অক্সিজেন বায়ু। হাফ অক্সিজেন বায়ু মানে কি, এই হাফ অক্সিজেন কিন্তু বাইরে চলে যাবে। এখন আমরা গেলাম আবার স্টার্ট করলাম। এই ফিওফাইটিন ঘর থেকে 2টি ইলেকট্রন কোথায় যাবে প্লাস্টোকুইনোন থেকে এই যে 2টা ইলেকট্রন সাইটোকেন এফে যখন পৌঁছায় তখন একটা সংগঠিত হয় প্রক্রিয়া, সেই গঠিত এডিপির সাথে পিআই এটিপি। এই প্রক্রিয়াটা হচ্ছে ফটোফসফোরিলেশন প্রক্রিয়া। অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে এটিপি যখন পৌঁছায় এটাকে বলে ফসফোরিলেশন। আর এই প্রক্রিয়াটা যখন আলোর বা সূর্যের আলোর উপস্থিত হবে তখন সেটাকে বলবো ফটোফসফোরিলেশন প্রক্রিয়া। এখান থেকে 2টো ইলেকট্রন কোথায় যাবে, সাইটোকেন এফে যাবে। সাইটোকেন এফ থেকে 2টো ইলেকট্রন কোথায় যাবে, প্লাস্টোসাইনিন থাকবে। প্লাস্টোসাইনিন থেকে 2টো ইলেকট্রন কোথায় যাবে, এখানে ফটোসিস্টেম 1-এ পৌঁছবে। কিন্তু ফটোসিস্টেম 1-এ পৌঁছানোর আগেই আবার বলছি, 2টি ইলেকট্রন যেখানে বিক্রিয়া কেন্দ্রে ফটোসিস্টেম 1-এ পৌঁছলো, তার আগেই এখান থেকে 2টো ইলেকট্রন ফেরিডক্সিনে যায়। ফেরিডক্সিন থেকে 2টো ইলেকট্রন কোথায় যাবে, এনএডিপির মাধ্যমে, এনএডিপি এনজাইমের মাধ্যমে এনএডিপির সাথে 2টি হাইড্রোজেন কি আয়ন যুক্ত হয়ে এনএডিপিএস উৎপন্ন হয়, রিডিউস নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইফসফেটে রূপান্তরিত হয়। এই যে প্রক্রিয়াটাকেই আমরা বলবো অচক্রীয় ফটোফসফোরিলেশন। চক্রীয় ফটোফসফোরিলেশন সাধারণত ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও হতে পারে, আদার্স কিছু যে বিশেষ করে অণুজীবের ক্ষেত্রেও হতে পারে অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়া। এই অচক্রীয় ফটোফসফোরিলেশন আর চক্রীয় মানে হতে পারে। চক্রীয় হচ্ছে এই সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে এই অচক্রীয়টা হয়ে থাকে, চক্রীয়টা হয়ে থাকে সাধারণত কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। চক্রীয়তে শুধুমাত্র ফটোসিস্টেম 1 ব্যবহার হয়। এখান থেকে 2টি ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে আবার পুনরায় কী হচ্ছে 2টি ইলেকট্রন কী হয় বিক্রিয়া কেন্দ্রে পৌঁছায়।
কিন্তু অচক্রীর মধ্যে যেখান থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছে সেখানে আর পৌঁছায় না। তাহলে এখন আমরা বুঝতে পারি যে চক্রীয় অচক্রীর মধ্যে কী তফাৎ। অচক্রীর মধ্যে, অচক্রীয় ফটোফসফোরিলের মধ্যে দুটি ফটোসিস্টেম ব্যবহার করা হয়েছে, ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2। চক্রীয় ফটোফসফোরিলেশনের ক্ষেত্রে ফটোসিস্টেম 1 ব্যবহার হয়। আচ্ছা, অচক্রীর ক্ষেত্রে যেখান থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয় সেই জায়গায় ফিরে আসে না, এই জায়গায় আসে না। চক্রীর মধ্যে যেখান থেকে ইলেকট্রন উৎপন্ন হয় আবার পুনরায় কোথায়, সেই বিক্রিয়া কেন্দ্রে পৌঁছায়। অচক্রীয় ফটোফসফোরিলের ক্ষেত্রে পানির প্রয়োজন আছে, চক্রীর ক্ষেত্রে পানির প্রয়োজন নাই। অচক্রীয় ফটোফসফোরিলেশন অক্সিজেন প্রয়োজন রয়েছে, চক্রীর ক্ষেত্রে অক্সিজেন প্রয়োজন নেই। অচক্রীয় ফটোফসফোরিলেশন NADP বিজারণ ঘটে না, ঠিক আছে। চক্রীয় NADP বিজারণ ঘটে অচক্রীর ক্ষেত্রে, এই যে অচক্রীর ক্ষেত্রে NADP বিজারণ ঘটে, আর চক্রীর ক্ষেত্রে NADP বিজারণ সংঘটিত হয় না। এই যে আজকে মাই ডিয়ার স্টুডেন্ট, তো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে তোমাদের সামনে বিশেষ করে বিজ্ঞানী ডেভিড আর্নল্ড 1954 উনি যে বিশেষ করে ফটোফসফোরিলেশন প্রক্রিয়া যে দুটি পর্যায়ে বিভক্ত করেছিলেন, অচক্রীয় এবং চক্রীয়। আমরা অচক্রীয় ফটোফসফোরিলেশন প্রক্রিয়াটা একটু কমপ্লিকেটেড, এটা তোমাদের সামনে লেখচিত্রের মাধ্যমে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। চক্রীয় তোমার একটু সংক্ষিপ্ত এবং সেটাও তোমরা অলরেডি বুঝবো। অচক্রীয় যদি বুঝো তো চক্রীয় একদম তোমাদের কাছে সহজ বিষয়। আর মাই ডিয়ার স্টুডেন্ট, অচক্রীয় এবং চক্রীর মধ্যে কী ডিফারেন্ট, অর্থাৎ এটাও তোমাদের জন্য শেখার, শুধু পার্থক্য না, বই সাদৃশ্য দিকগুলো তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আমি বলবো যে আজকে যে টপিক্সটা, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক্স এবং পরীক্ষা আসার মতন বোর্ড পরীক্ষার জন্য আমি তোমাদের এই বিশেষ করে এই টপিক্সটা বাড়িতে প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারের বইটা খুব সুন্দর করে তোমার আয়ত্ত করবো, এটা তোমাদের প্রতি অ্যাডভাইস থাকলো। আর বর্তমানে যে মহামারীর যে সংক্রমণ, এই সংক্রমণ থেকে বিশেষ করে রেহাই পেতে গেলে, মুক্ত পেতে গেলে বর্তমান সরকারের স্বাস্থ্যবিধিকে মেনে চলবা, এটা তোমাদের প্রতি উপদেশ আমার থাকলো বা অনুরোধ থাকলো। সবাই বিশেষ করে এখন সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো, এই বলে আমি আজকে বায়োলজি অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।